আজকের দিনটা আমেরিকার জন্য সবচেয়ে খারাপ দিন। কারণ আমেরিকার একটা গুরুত্বপূর্ণ তেল রিফুয়েলিং বিমান ধপাস করে পড়ে গেছে। ইরান বলছে এটা তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে মাটিতে ফেলেছে। সেটার মধ্যে যারা ছিলেন কেউ বেঁচে নেই। পাশাপাশি মার্কিন সবচেয়ে বড় রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ার এটাতেও হিট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেটা পালিয়ে গেছে। আপাতত সেটা পালানোর বা দৌড়ের মধ্যে আছে। তারপরে গুরুত্বপূর্ণ খবর, বাহরাইনের পঞ্চম নৌবহরে মার্কিন সবচেয়ে বড় যে নৌবহরটি আছে মধ্যপ্রাচ্যে সেটা মোটামুটি লণ্ডভণ্ড। কিন্তু কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে। সেটা হলো, নেতানিয়াহু যে প্রকাশ্যে আসলেন, বক্তব্য রাখলেন এবং অনলাইনে ফিজিক্যালি তিনি কোথাও প্রেজেন্ট হন নাই, আদৌ কি নেতানিয়াহু আসছে নাকি এআই ভার্সন এটি? তার মানে কি নেতানিয়াহু নেই? আমার নেতা কাকু কি তাহলে নেই, ঊর্ধ্বজগতে চলে গেছেন? এই প্রশ্নগুলো উঠে আসছে। এরই মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে খবরটি এসছে সেটি হলো, আমেরিকা যে ঘোষণা দিয়েছিল ইরানের নিউক্লিয়ার তারা ধ্বংস করবে অথবা নিয়ে যাবে তাদের টোমাহক দিয়ে, সেটাকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিল ইরান বাহিনী। কি সেই সারপ্রাইজ? এবং মুস্তফা খামেনি ক্ষমতা নেয়ার পর ঘুম হারাম করে ফেলেছে দুটো রাষ্ট্রের। ঘুমের ওষুধেও কাজ হচ্ছে না। পশ্চিম বাংলা কল্যাণী থেকে দেখছেন, নোয়াখালী থেকে দেখছেন, আন্নে বালা আসেনি বায়া। তো এখন যে বিষয়টি আমি প্রথম থেকে শুরু করতে চাই, সুনামগঞ্জ শহর থেকে দেখছেন। ওকে, প্রথম খবরগুলো মোটামুটি আগে আমি আমার লাইভে দিয়েছিলাম। আপনারা দুপুর 3টা এবং সন্ধ্যা 7:30 পেয়ে গেছেন। যারা দেখতে পাননি তারা দেখলে এই খবরটি দেখতে আপডেট, আপনাদের কাছে আপডেট মনে হবে। কালকে আমি আপনাদের একটি খবর দিয়েছিলাম, কালকে পালমাচিন এবং সিনব্যাত মানে নেতা কাকুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পালমাচিন, সেটাকে লণ্ডভণ্ড করে ফেলেছে হিজবু বাহিনী এবং খামেনি বাহিনী। পাশাপাশি তাদের অভ্যন্তরীণ বা ডোমেস্টিক ইন্টেলিজেন্স যেটাকে বলে সিনব্যাত, মোসাদ তো আন্তর্জাতিকভাবে কাজ করে, আর এটা হলো দেশের ভেতরে, এটার হেডকোয়ার্টারকে ধ্বংস করেছে। মূলত ইরান এই মুহূর্তে যে খেলাটা খেলছে সেটা হলো মার্চের শক্তিশালী, সংখ্যায় কম, কোয়ান্টিটি না কোয়ালিটি মেনটেন করছে। ধরেন আজকে ইরান আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে মার্কিন যে রিফুয়েলিং বিমানটিকে উড়িয়ে দিয়েছে। এরপর আমেরিকার আক্রমণের ধার কমে গেছে, কারণ যে বিমানগুলো আকাশে উড়বে যুদ্ধের জন্য, সে বিমানগুলোর তেল পথে নেয়ার যে মাধ্যমটি ছিল আকাশে ভেসে থেকে, সেটি ছিল এই বিমানের মাধ্যমে। সেটা এখন মাটিতে পড়ে আছে। পেন্টাগন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হেডকোয়ার্টার পেন্টাগন, তারা আজ প্রেস ব্রিফিং করলেন। সেখানে বললেন এটি হতেই পারে, যুদ্ধক্ষেত্রে অনেক কিছু হতে পারে, কিন্তু ইরানের কাছে এই ধোলাইটা তারা প্রকাশ্যে আনলেন খুব স্বাভাবিক ঘটনা বলে। তাদের যে পেছন থেকে ছাল উঠে গেছে এটা বলছেন না। পাশাপাশি তাদের বর্তমান পৃথিবীতে সবচেয়ে হাই পাওয়ার, সবচেয়ে হাই ভ্যালু, সবচেয়ে উচ্চ মূল্যের, উচ্চ ক্ষমতা সম্পন্ন যে রণতরী আর্টফোর্স এবং আব্রাহাম লিঙ্কন ইরানের ধোলাই খেয়ে যে পালালো বা অ্যাটাক হওয়ার পর আগুন ধরে গেল, এটাকেও তারা সেইভাবে স্বীকার করতে পারছেন না। বলছে যে এটা যান্ত্রিক ত্রুটি বা এটা হতে পারে। মানে ইরানের হাতের ধোলাইটাকে তারা অন্যভাবে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখাচ্ছেন। তো নেতানিয়াহু যে বিষয়টি বললাম, তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন সেখানে তার সামনে কেউ প্রেজেন্ট ছিলেন না। তিনি একটি অনলাইন ভার্সনে ইরানের উপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেন। এর পরপরই আন্তর্জাতিক সাংবাদিকরা প্রশ্ন করেছে বা তাদের টেলিভিশন বা পত্রিকাতে প্রশ্ন তুলেছে, নেতা কাকু কোথায়? তিনি তো সবসময় প্রেজেন্ট হয়ে বক্তব্য দিতেন। তিনি কি বাংকারে লুকিয়ে আছেন নাকি কোনো দেশে পালিয়ে গেছেন? দর্শক, এখন পর্যন্ত নেতা কাকুর প্রকাশ্যে কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আপনাদের দোয়া অব্যাহত রাখতে হবে। আমাদের সবার প্রিয় নেতানিয়াহু যেন ফিরে আসেন, তাই তো? সবাই দোয়া করবেন। আমাদের ভালোবাসার ইসরায়েলকে অবশ্যই তিনি দেখে রাখবেন, এই প্রত্যাশা সবাই করবেন রোজার মাসে। হ্যাঁ, তো এখন যে বিষয়টি হচ্ছে,
একজন বলছেন দোকানের সামনে টিভিতে ইউটিউবে দেখতেছি রতন ইসলাম। হ্যাঁ, আমি মাঝখানে একবার একটা সফরে ছিলাম। তো আমি সেই দোকানে চা খেতে গিয়ে আমার ড্রাইভার বলল, স্যার অনেক তো লং ড্রাইভ করলাম, একটু চা খাবো। দেখি যে প্রায় ১৫০ লোক আমাদের ওপেন দাইজ আপনাদের ভালোবাসার চ্যানেলটি দেখছে। আমি মুখে মাস্ক লাগালাম, সাহস করলাম না চা খাওয়ার। আমার ড্রাইভার খেলো, আমি পরে আরেক স্টেশনে খেলাম। ভালো লাগে আপনাদের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা। যারা যেখান থেকে দেখছেন সবার জন্য আমার ভালোবাসা, সবার জন্য দোয়া। তো নেতা কাকুর এই অবস্থাটি এখন নির্ণয় করা খুব কঠিন। তাকে নিয়ে ইরান গুজব ছড়াচ্ছে নাকি তিনি আসলে গুজব হয়ে গেছেন, এটা বলা এখন মুশকিল। আসেন ২ নম্বর খবরটি। ডোনাল্ড ট্রাম্প ওমানের মাধ্যমে যে প্রস্তাব পাঠিয়েছেন, সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। আলী লারিজানি বলেছেন ওই মানচিত্রটি থাকা পর্যন্ত লড়াই চলবে। নেতা কাকুর কথা বলছেন, এটা মুস্তফা খামেনি বলেছেন। আর আলী লারিজান বলেছেন তাদের সিকিউরিটি বা সামরিক সেক্রেটারি একজন পিএইচডি হোল্ডার, খুব জ্ঞানী মানুষ, তিনি বলেছেন তারা শুরু করেছে, শেষটা আমরা করব, কখন সেটা আমরা বলবো। বাট যদি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের গাট্টি গুট্টি গুছিয়ে সকল সামরিক কেন্দ্র গুটিয়ে তাদের সব বেজ বন্ধ করে চলে যেতে পারে এবং আর কখনো ইরানের উপর নিষেধাজ্ঞা না চাপানোর ঘোষণা দিতে পারে, গ্রান্টের রাষ্ট্রের মাধ্যমে আর কখনো আক্রমণ করবে না এমন প্রতিশ্রুতি দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা আলোচনা করব, মানে যুদ্ধ বন্ধের বিষয়টি ভাববো, সিজ ফায়ারের কথা ভাববো। বিষয়টা কেমন হয়ে গেল না? এতদিন ট্রাম্প আর নেতাকাকু মিলে মারবো 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 বলে আসলে ইরান বলছে ভাই একটু একটু সহ্য কর, একটু আলোচনা করি আয়, আমরা বসে এক টেবিলে বসে প্ল্যান করি কিভাবে সমাধান করা যায়। এই সুযোগে আমেরিকা বলল তুমি নিউক্লিয়ার সমৃদ্ধির বিষয়টিকে এত পার্সেন্টে নিয়ে আসো। নেতানিয়াহু বলল না 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 0%। ট্রাম্প বল হ্যাঁ 0%। আমি তোমাকে যেটুকু বলছি এত পার্সেন্ট না, তুমি এটাকে 0% করো। ইরানের কাছে আছে 450 কিলোগ্রাম ইউরেনিয়াম। তো এটা একটা পারমাণবিক বোমা, কয়েকটি বোমার জন্য যথেষ্ট, এটা বলছে আমাদের আন্তর্জাতিক পরমাণু কমিশনগুলো। নেতানিয়াহু সেখানে বক্তব্যে ট্রাম্প বললেন হ্যাঁ একদম 0%। তো বললো যে এটা তো আমার বিদ্যুৎ কেন্দ্রের জন্য বা চিকিৎসা ক্ষেত্রের জন্য আমি এটা শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যবহার করব। তো তুমি 0% বললে আমি কি করব? বলছে না মানতে হবে, আমি যা বলবো তাই, পাশাপাশি রেজিম চেঞ্জ করতে হবে, আমি যাকে বসাবো সেই বসবে ক্ষমতায়, আর তোমার ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করে দাও, এটার জন্য ঘুমাতে পারে না আমার ছোট ভাই নেতা, তুমি ব্যালিস্টিক বন্ধ করো, তোমার যা থাকবে সর্বোচ্চ 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকবে, 1500-2000 কিলোমিটার তোমার মিসাইল ড্রোন যাবে, এটা হতে পারে না। এটা হলে আমার নেতা নিয়ে ঘুমাতে পারে না, সে শান্তিপ্রিয় মানুষ, সে ঘুমোতে চায় শান্তি মতো। ইরান বলে এটা সম্ভব না, কখনো তুর্কি, কখনো ওমান, কখনো সেখানে কখনো ওখানে, মিটিং চলছে, ধাম করে মেরে বসলো। ইরানের মধ্যে একসাথে 200 বিমান ঢুকিয়ে লন্ডভন্ড করে ফেললো তেহরানকে, মারা গেল সুপ্রিম লিডার সহ টপ 40 জন কমান্ডার। ইরান শুরু করলো ধোলাই। এখন আমেরিকা বলছে চলো আলোচনা করে, ইরান বলছে একটু ওয়েট করো, আবার বলছে ওমানকে তুমি বুঝাও, লাগলে আমরা একটা আলাদা চ্যানেল তৈরি করি, ব্যাক চ্যানেলে আমরা কথা বলবো, মার্ক রুবিও যাবে বা কুশনার যাবে বা অমুক পিট হেক্সেট যাবে বা অমুক আমার চিফ অফ স্টাফ যাবে। আর ইরানের কে আসবে? আব্বাস আরাকচি আসবে নাকি সিকিউরিটি ইনচার্জ আলী লারেজানি আসবে? আসুক, আমরা আলোচনা করতে চাই। ইরান বলল না, সময় শেষ আলোচনার, এখন আমি যে শর্ত দেবো সেটা তোমাকে মানতে হবে, কারণ আমি এখন 5 গোল দিয়ে এগিয়ে আছি, তুমি এখন 0 গোলে পিছিয়ে আছো। এরই মধ্যে সৌদি আরবে এলেন মিস্টার পাকিস্তানের শাহবাজ শরীফ, জুতা পলিশ করা প্রধানমন্ত্রী, আর এলেন ফিল্ড মার্শাল ট্রাম্পের বারবার ইনভাইটেড মেহমান মিস্টার আসিম মনির। সৌদি আরব তাদের সঙ্গে বসলেন, কথা বললেন আমাদের উপর যেভাবে হামলা হচ্ছে পাকিস্তান কোনো ভূমিকা রাখো, হয় যুদ্ধ বন্ধ ভূমিকা রাখো, নতুবা তোমার বাহিনী নিয়ে পারমাণবিক নিয়ে আসো, এসে আমাদেরকে ট্র্যাকেল করো, বাঁচাও। ইউকে থেকে দেখছেন না, রয়্যালস অফ ইউকে, জি, যশোর, সাগরদড়ি নাকি আমিরাত, সারজা, সাতক্ষীরা। তো এখন যে বিষয়টি হলো, এই পরিস্থিতির আলোকে সৌদি আরব চাচ্ছে পাকিস্তানকে টেনে আন। এই লড়াইটা কি পাকিস্তান ইরানের বিরুদ্ধে করবে, নাকি পাকিস্তান জাতিশত্রু বা ইরানের পর তুর্কি বা তুরস্কের আগে পাকিস্তানকে যারা টার্গেট করতে পারে সেই ইসরায়েলকে বাঁচাবার জন্য? একটা রাষ্ট্রের 25-30 কোটি মানুষ ইরানের পক্ষে, কিন্তু সেই রাষ্ট্রের 2 জন ব্যক্তি, একজন ফিল্ড মার্শাল, একজন প্রধানমন্ত্রী, কেবল গদি বাঁচাবার জন্য
আমেরিকার পক্ষে। ভাবা যায়? বাংলাদেশে তাই হয়েছে। বাংলাদেশে যে টেলিভিশনগুলো দেখেন, প্রত্যেকটা টেলিভিশনের প্রধান সিও, মিও যারা আছে তারা হয় বাম ঘরানার। যারা চাকরি করে সাংবাদিক ম্যাক্সিমাম একটু আমাদের মতোই। আমি তো চাকরি করছি প্রায় টেলিভিশনে 20 বছর, অভিজ্ঞতা আছে। তো ওই 1-2 জন ব্যক্তির কাছে আমরা জিম্মি থাকতাম। সত্য বলতে পারতাম না, ইসলামের পক্ষে বলতে পারতাম না, বাম ধারাকে লালন করা লাগবে গণজাগরণ মঞ্চের। তো 21 টিভিতে থাকা অবস্থায় একটা যুদ্ধ ঘোষণা করছিলাম। এই জন্য দেশ ছাড়তে হয়েছে যদিও। তো আমাদের আপনাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস একদিন আমাকে এসে বলল যে, ভাই গণজাগরণ মঞ্চে তো গোটা 20 লোক আছে দুপুরবেলা। আমার লাইভে কি আমি বলবো গোটা 20? সবাই তো লাখ লাখ লোক বলতেছে। আমি বললাম যে দেখো বলে একটু পরে আবার ডিজিএফআই তুলে নেয় কিনা। এই পোলাটা খুব সাহসী ছিল। আমি তখন নিউজ এডিটর, সে রিপোর্টার। লাইভে আমি ওরে বললাম যে যেটা সত্য সেইটাই বলো। রাতে আমাদের দুপুরবেলা আমাদের ডিএসএনসি কাজ শুরু করলো, পিসিআর থেকে শুরু হয়ে গেল লাইভ ব্রডকাস্ট। যখনই বললো যে এই মুহূর্তে গণজাগরণ মঞ্চের সামনে আছেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন, তো আমি জাস্ট টিভির সাউন্ডটা বাড়ায় দিলাম। আমি তো আমাদের এডিটিং প্যানেলে বসে আছে যেখান থেকে নিউজ মূল রানডাউন সাজানো হয়। বলো যে গোটা 50 লোক আছে। ইলিয়াস লাইভে বলতেছে যে গোটা 50 লোক আছে গণজাগরণ মঞ্চে। এরপরে তো খবর হয়ে গেছে। নিউজ প্রধান সিএনই আমাকে ফোন দিয়ে, এই তুমি নিউজ চালাইতেছো, এইভাবে চালাইতেছো কেন? গণজাগরণ মঞ্চ থেকে ইমরান সরকার আমাকে ফোন দিয়ে, এই মাসুম এটা কি হচ্ছে? পুরা মাথা গরম। ডিজিএফআই ফোন দিয়ে উল্টাপাল্টা শুরু করে ফেলছে, মানে অন্যরকম এক পরিস্থিতি। তখন আমি বুঝলাম যে এই দেশে টেলিভিশনে চাকরি করা খুব কঠিন। সত্য আমি জানি কিন্তু বলতে পারবো না। এরপর তো এলিয়াসকে দেশ ছাড়তে হয়েছে, কনককেও দেশ ছাড়তে হয়েছে, আমাকে ওদের আগে দেশ ছাড়তে হয়েছে। আমার অন্য কোনো কাহিনী ছিল মনে করেন। তো যাক, এখন যেটি হচ্ছে, ইরান তার এই খেলাতে পৃথিবীর কোনো মুসলিম দেশকে পাশে পায়নি। তাদেরকে নেপথ্যে ইন্টেলিজেন্স তথ্য দিয়ে, স্যাটেলাইট ইমেজ দিয়ে, কিছু গাইডলাইন দিয়ে রাশিয়া আর চীন হেল্প করছে। আর সৌদি আরব চাচ্ছে আলোচনার মাধ্যমে যুদ্ধটা বন্ধ করতে, কারণ বিশাল অঙ্কের ক্ষতি হচ্ছে। হরমুজ আর রাশিয়া, অর্থাৎ ইরান এবং রাশিয়া এখন তেলটা বিক্রি করছে, আর মধ্যপ্রাচ্যের তেল আটকে গেছে। ভারতের 20-25টা জাহাজ হরমুজে আটকে আছে। আজকে তুরস্ককে পারমিশন দিয়েছে, তুরস্কের পক্ষ থেকে ইরানের সাথে যোগাযোগ করা হলে হরমুজ প্রণালী থেকে তুরস্কের তেলের ট্যাঙ্কার ছেড়ে দেওয়া হলো। ভারত অনুমতি চেয়েছে, এখনো ভারতকে অনুমতি দিয়েছে কিনা জানা হয়নি। আর 18 থেকে 20টাকে হিট করেছে ইরান। তো এই পরিস্থিতির মধ্যে খেলা ঘুরতেছে এখন। এখন যেটা হলো যে ইরানের এই হরমুজ খেলাটাই এখন মূল খেলা। হরমুজ থেকে পুরো পৃথিবী ইরান এখন কন্ট্রোল করছে, এবং আমেরিকা বারবার ঘোষণা দিয়েও যখন হরমুজ খুলতে পারেনি, আমেরিকা এখন আলোচনা টেবিলে যাচ্ছে। আমেরিকা সৌদিকে বলছে তুমি পাকিস্তানকে ব্যবহার করে ঠান্ডা করো, ওমানকে বলছে, চীনকে বলছে, রাশিয়াকে বলছে। রাশিয়া চিন্তা করতেছে আরে বহুদিন পর নিষেধাজ্ঞা, ইতিমধ্যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কিন্তু উঠে গেছে অনেক। ইউরোপ দৌড়ে আসছে রাশিয়া থেকে তেল কেনার। তো এখন রাশিয়ার পিক টাইম, তেল বিক্রি করতেছে। আগে ধরেন 1 ড্রাম, এখন 200 ড্রাম বিক্রি করতেছে। ইরানের আগে যেতে ধরেন হাফ ড্রাম, এখন ইরান $150 ড্রাম বিক্রি করতেছে। মানে ইরানও যুদ্ধের খরচ উঠায় নিচ্ছে। মাঝখান দিকে ট্রাম্প পড়ছে মহা বিপদে, আর আরবরা পড়ছে বিপদে। এই পরিস্থিতিতে আমেরিকা একটা বড় সারপ্রাইজ দেওয়ার জন্য একটা বড় বিগ প্ল্যান করেছে। তারা টোমাহক এটাকে ইরানের ভেতরে হিট করার জন্য ব্যবহার করেছে। তাদের স্পেশাল বিমানে করে B2 বোম্বার্স এসে টোমাহক মেরেছে। এর আগে 12 দিনের যুদ্ধ শেষে বা মাঝে আমেরিকা কিন্তু B2 বোম্বার্স দিয়ে টোমাহক মেরেছিল, আপনাদের মনে আছে? নাতাঞ্জ, ফোর্দো, ইস্পাহান যে পারমাণবিক কেন্দ্রগুলো এখানে হিট করেছিল। পরবর্তী জেনেছিল কিচ্ছু হয়নি, উপরিভাগের কিছু স্ট্রাকচার ক্ষতি হয়েছে, কিন্তু ভিতরে সব অক্ষুণ্ণ আছে। তো এবার তারা আবারও হিট করতে এসছে। গোয়েন্দা তথ্য পেয়েছে যে তারা কিছু টোমাহক মেরেছে, এবারও মেরেছে। শেষে আমেরিকার যে তথ্যটি পেল সেটি হলো তাদের টোমাহক সর্বোচ্চ 100 থেকে 150 মিটার ভেদ করতে পেরেছে মাটির নিচে। আর ইরান ওই যে 12 দিনের যুদ্ধের পর একটা শিক্ষা পাইছে, তখন টোমাহক নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে। ইরান আমেরিকার যত ড্রোন, যুদ্ধ বিমান যা কিছু ধ্বংস করে সেটা নিয়ে পরীক্ষা করে সেই আদলে তারা নিজেরাও বানায়। ইরানের যে ড্রোন, সেটা কিন্তু আমেরিকার ড্রোনকে দেখে তারা নিজেরা অনুকরণ করে বানিয়েছে। তো ইরান এই কয়েকদিন ধরে টোমাহকের পুরো স্ট্রাকচার নিয়ে, ক্ষমতা নিয়ে, এটা পুরো বিষয়গুলো নিয়ে গবেষণা করেছে। করে ইরান এই যুদ্ধ শুরুর আগেই তাদের সমৃদ্ধকরণ যে নিউক্লিয়ারগুলো আছে, রাসায়নিক যে ভয়ঙ্কর জিনিসগুলো আছে পারমাণবিক, এগুলো 400 মিটার নিচে রেখে দিয়েছে মাটির।
যেখানে টোমাহকের বাপ দাদা 14 গোষ্ঠীকে ঢুকতে পারে না। এবং এই তথ্য আমেরিকা নিজেই বুঝতেছে যে তারা যখন এই বিগত কয়েকদিনের যুদ্ধে টোমাহকও মেরেছে, কিচ্ছু করতে পারেনি। তো তারা দেখলো যে এই টোমাহক 1 থেকে 150 মিটার নিচে যেতে পারে, আর ইরান তার সেই পারমাণবিক বা নিউক্লিয়ার গুলো সমৃদ্ধ করার যে জিনিসগুলো আছে এগুলো প্রায় 400 বা তারও বেশি মাটির গভীরে ভূপৃষ্ঠের নিচে জমা করে রেখে আসছে। এখানে তো ঢুকতে পারবে না তারা। ইরান ট্রাম্পকে আবারও সারপ্রাইজ দিল যে তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, আর তুমি পাতা আসলে আমি শিরায় শিরায়, বাতাসে বাতাসে। চলে গেল খেলা আরেক দিকে। মার্কিন মানে পেন্টাগনের চিফ এবং সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল দুজনেই আজকে কথা বললেন। তারা বললেন যে ট্রাম্প যা শিখিয়ে দিয়েছেন তাই বলছেন যে আমরা আরো সামনে আঘাত বা ধার বাড়াবো, আর যুদ্ধে যা কিছু দেখছেন এটা যুদ্ধে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মার্কিন নেভি বলছে হরমুজে আমরা আসলে সাফল্য পাবো না। সকল জাহাজ বা আন্তর্জাতিক মিত্রদেরকে আমেরিকা বলছে যে এখানে আসলে কিছু করার নেই, কেউ আমাদের সাথে যুদ্ধে আসছে না, ইরান তো আমাকে মেরে তক্তা বানায় ফেলতেছে। তো বিভিন্ন দেশ বলছে যে তোমাকে যুদ্ধটা শুরু করতে কে বলছে? তুমি যুদ্ধ না করলে তো আমরা তেল নিতে পারতাম, তোমাকে লাগতো না, মাইরও তোমার খাওয়া লাগতো না, আর আমাদেরও এই ধোলাইয়ের মধ্যে পড়া লাগতো না। তুমি যুদ্ধের নাম করে এসে ইসরায়েলকে ফ্যাসিলিটি দিতে গেলে, ইসরায়েলকে তুমি মোড়ল বানাতে গেলে মধ্যপ্রাচ্যের, এখন তুমি আমাদের বিপদে ফেলে, আমাদের শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেছে, তেলের দাম 10 গুণ বেড়ে গেছে, মানে কি ফাইজলামি শুরু করছো? হয় বাঁচাও, নাহলে তুমি যুদ্ধ বন্ধ করো। ট্রাম্প এখন এরে ধরে অরে ধরে, এরে ধরে তারে ধরে, ইরান কথা শুনছে না। এখন ট্রাম্প বলতেছে আরে আয়াতুল্লাহ আলী খামেনি তো ভালো ছিল। 12 দিনের যুদ্ধ শেষে ইসরায়েল যখন নেতানিয়াহু যখন আমেরিকাকে বলল বাবা ট্রাম্প যুদ্ধটা বন্ধ করেন, ভালো ধোলাই চলছে, ইরানকে বলছে আলী খামেনি বন্ধ করে দিয়েছে। এখন তো তিনি নেই, আছে তার ছেলে মুস্তফা খামেনি, এ তো পুরা প্রো। সে বলছে যে না, আজকে সে বলছে আজকে কুদস দিবস গেছে ইরানের, হাজারো মানুষ রাজপথে নেমেছে, মার্কিন ইসরায়েলি বোমারু বিমানগুলো ধামধাম বোম মারছে, আর নিচে লাখো মানুষ স্লোগান তুলছে মার্কিন বিরোধী। সাহস কোথায় পেয়েছে? আমেরিকার পেন্টাগনে বসে গালে হাত দিয়ে বসে আছে সামরিক বাহিনী, যে জাতি বাংকারে যাচ্ছে না, যে জাতি এলাকা ছেড়ে পালাচ্ছে না, বোম্বিং করতেছে সিরিজ, 20,000-এর অধিক বাড়িঘর জ্বালিয়ে ফুরি স্ট্রাকচার ধ্বংস করে ফেলছি, যে জাতি শহীদ হয়ে যাবে কিন্তু দেশ ছাড়ছে না, এলাকা ছাড়ছে না, স্লোগান দিচ্ছে আমাদের বিরুদ্ধে। আর আমাদের সেনারা সৌদি আরবের বাংকারে, কাতার, কুয়েত, আরব আমিরাতের বাংকারে গিয়ে ক্যাসিনোতে গিয়ে বসে আছে বাঁচার জন্য। আর নেতা কাকুর বাহিনী তো বাংকার থেকে বেরিয়ে হয় না, হাগা মতো সব বাংকারে চলে। আর ইরান তো বাংকারই ঢোকে না, চলছে ঠাসঠুস খেলা। কুদস দিবসে ইরানের মুস্তফা খামেনি আজকে বার্তা দিলেন, সম্মিলিত ভাবে সবাই সজাগ থাকুন, শত্রু কোনোভাবে আঘাত দিতে পারবে না, শত্রুকে আমরা সেই শিক্ষাটা দিব যার জন্য তারা অনুতপ্ত হবে। মুস্তফা খামেনি এখন নেতা কাকু আর ড্রাম চাচ্ছু খুব টেনশনে আছে। আয় হায়, আগেরটাই তো ভালো ছিল, ক্রিস গেলকে মাঠে নামাই দিয়া কি ভুল করলাম, তার থাকতে এমন একজন প্লেয়ার টুকটাক করে মারবে। এ তো T20 না, এ 500 ওভারের খেলা নামছে, সুপার ওভারের খেলা শুরু করে দিচ্ছে, মাইরা ফাটাই ফেলতেছে। ইরানের বর্তমান পলিসিটা হলো কোয়ালিটি অ্যাটাক। আজকে কুদস দিবসে তারা তাদের শহীদদের উল্লেখ করেছে, ইয়াহিয়া সিনওয়ার, হামাস নেতা ইসমাইল হানিয়া, কাসেম সোলাইমানি, এবং তাদের কুদস ফোর্স বা তাদের IRGCর প্রধান সহ যত বড় বড় ব্যক্তি বিগত কয়েক বছর বা মাসের মধ্যে মারা গেছেন, তাদের স্মরণে আজকে তারা বলছেন যে আমরা আজকে সারপ্রাইজ দেবো। এবং সারপ্রাইজের পর নেতা কাকুর বাড়ির উদ্দেশ্যে তারা ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে ভয়ঙ্করভাবে। সেই খবর হয়তো কালকে দিব। মোটামুটি খবর করে ছেড়েছে তাদের। ইরানের সারপ্রাইজে ট্রাম্প এখন অবাক হয়ে গেছে। তিনি G7 ভুক্ত রাষ্ট্রের সাথে বৈঠক করছেন, তাদের বাম্পিং খেয়েছেন, এখন বলছেন যে তোমরা আসো আমাদের সাথে, আসো একটা কিছু করি। তোমরা তো আসছো না, G7-এর রাষ্ট্রগুলো বলছে তোমরা মার খেতে যাবো কেন? তুমি ধোলাই খেয়ে সোজা হয়ে এখন আমাদের ডাকো, আমাদেরকে ডেকে যুদ্ধ শুরু করছিলা? তুমি তো গেছিলা নেতা কাকুর আমন্ত্রণে, আর নেতা কাকুই তো নাই দেশে, বেঁচে আছে না মরে গেছে সেটাও জানা যাচ্ছে না। তার বহুদিন 5 দিন পরে একটা ভিডিও বার্তা আসছে, তাও এটা নিয়ে সমালোচনা শুরু, বেঁচে আছে না মরে গেছে। তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এরকম ছিল কেন? তার চোখ মুখ হাতের বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল কেন? এটা কি AI নাকি আগের রেকর্ড নাকি অন্যভাবে? ওদের তো প্রযুক্তির কোনো শেষ নাই। তিনি তো আন্ডারগ্রাউন্ডে কেন? আন্ডারগ্রাউন্ড থেকে ওপেন হচ্ছে না কেন? এই হলো অবস্থা। দর্শক, শেষ করছি আজকের মতো।
আপনারা যে যেখানে ফরিদপুর থেকে দেখছেন, পটুয়াখালী থেকে দেখছেন, আমি দেখছি বাগদাদ ইরাক থেকে দেখছেন, ইউনুস নাকি ইউসুফ, জি ভাই ইউসুফ খান, ভালো থাকবেন। বাগদাদে তো জানি যে মার্কিন ঘাঁটিগুলোতে হিট হচ্ছে আজকে ব্যাপক, তাদের ইরবিলে আক্রমণ হয়েছে, খুব সেফ থাকবেন। আমাদের বাঙালি ভাইদের জন্য আমাদের হৃদয়টা কাঁদে। দুবাই থেকে দেখছেন, চুয়াডাঙ্গা ইলিয়াসের বাড়ি থেকে দেখছেন, ভালো। তো সেটাই বললাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছেন, বগুড়া, আমার প্রিয় শহর আরেকটা বগুড়া, লেবাননের বৈরুত থেকে দেখছেন। ভাই লেবানিজরা কেমন আছে জানাবেন একটু পরবর্তী ভিডিওতে। কুমিল্লা থেকে দেখছেন, লক্ষ্মীপুরের তিনি জেদ্দা আছেন, তিনিও দেখছেন। ওকে ভাই, আজকের মতো শেষ করছি। দোয়া করবেন আমার জন্য। কি বলবো, একটু বেশি বেশি দোয়া করবেন রোজার মাসে। প্রতিটা রোজায় আমাদেরকে এরকম রক্ত দেখতে হয়, এটা যেন আর দেখতে না হয়। আমরা কিন্তু যুদ্ধের বিপরীতে, আমরা শান্তির পক্ষে। আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।